একটা অচেনা নাম্বার থেকে ফোন আসছে। ফোনটা রিসিভ করলাম। বললো যে আপনি তাড়াতাড়ি থানায় চলে আসুন। আমি বললাম কেন, থানায় কেন? তখন বললো যে একটা মেয়ে আপনার নামে থানায় চিঠি করছে, তাড়াতাড়ি চলে আসুন। অবাক হয়ে গেলাম। বন্ধুদেরকে বললাম দোস্ত দাঁড়া তো, আমি আসতেছি। বাইকটা নিলাম, একটা ফ্রেন্ডের বাইক, মানে হাওলাত নিলাম, আমার নিজস্ব কোনো বাইক নেই। তারপরে থানায় গেলাম। থানায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমি বললাম যে কিসের চিঠি আর কে চিঠি করছে? তখন পুলিশ দেখাই দিল যে ওই মেয়েটা। তারপরে ওইদিকে তাকালাম, সেই মেয়েটাকে আমি কোনোদিনও দেখিনি। সত্যি কথা, সেই মেয়েটাকে আমি কোনোদিনও দেখিনি। আর এই মেয়ে আমার নামে চিঠি করবে মানে? আমি বললাম যে কিসের চিঠি করছেন আপনি আমার নামে, আমি তো আপনাকে চিনি না। তখন মেয়েটা কোনো কথা বললো না। তারপরে দেখলাম যে আমার নামে ইফটিজিং, মানে ইফটিজিংয়ের চিঠি করছে। আমি ইফটিজিং করছিলাম, তবে এই মেয়েকে আমি ইফটিজিং করিনি, আর এই মেয়েকে আমি চিনিও না। তবে আমি ইফটিজিং করার মতো অতটা খারাপ ছিল না। একদিন ফ্রেন্ডদের ঠেলায় একটা মেয়ের সঙ্গে ইফটিজিং করছিলাম। যাই হোক, ওগুলো না বলি। আর আরেকটা কথা, আমার নামে যে চিঠি করছে, আমার যে হাজতে ঢুকাইলো, আমি যে কাউকে ফোন দিয়ে বলবো যে আমাকে নিয়ে যাও এখান থেকে, এইরকম কোনো মানুষ নাই আমার। বাবা মার কথা যদি বলেন, বাবা মা আমার বাসা থেকেই বের করে দিছে। আমি একজন বখাটে ছেলে, রাস্তায় ঘুরে বেড়ায়, আমার চাকরি টাকরি কিচ্ছু নাই, আমি আমার মতো করে চলি। একজন বখাটে ছেলে। এই ছেলেকে কে ভালোবাসবে বলেন? ফ্যামিলি থেকে কেউ না। যাই হোক, কি আর করার। 6 মাসের জেল খাটলাম। 6 মাস পর যখন বেরিয়ে আসলাম, গেলাম বাবা মার কাছে। তবে আমার বাবা মা কিন্তু ভাড়া থাকতো শহরের মধ্যে। যেই বাসায় থাকতো সেই বাসায় গেলাম, গিয়ে খোঁজ করলাম। বাড়িওয়ালা বললো তোমার বাবা মা অনেক আগেই চলে গেছে এখান থেকে। তখন বুঝলাম যে গ্রামে চলে গেছে। তারপর গ্রামে গেলাম। গ্রামে গিয়ে আব্বু আম্মুকে বললাম যে তোমরা হঠাৎ করে এখানে চলে আসছো। তখন আব্বু আম্মু আমার কোনো কথা না শুনে আমাকে বলে যে তোর মতো বেয়াদব ছেলেকে জন্ম দিয়ে অনেক বড় ভুল করছি। 6 মাস কোথায় ছিলি? এখনই আমার চোখের সামনে থেকে চলে যা। যাই হোক, অনেক কাহিনীর পরে তারপরেও আমাকে বাসা থেকে তাড়িয়ে দিল। আমার আর কিচ্ছু করার নেই। একটা ফ্রেন্ডকে বললাম যে দোস্ত কোনো রকম থাকার ব্যবস্থাটা করে দিবি, বা খাওয়ার কোনো মতো একটা কাজ খুঁজে নিয়ে আমি এখান থেকে চলে যাব। তখন আমার ফ্রেন্ড বললো যে দোস্ত এক ফ্যামিলি নিয়ে থাকি, এখানে তোর থাকাটা কেমন যেন লাগতেছে, মানে একটু ঝামেলা হবে। হায় রে আফসোস, যে ফ্রেন্ডের জন্য ইফটিজিং করলাম, জেল কাটলাম, আজকে সেই ফ্রেন্ডই আমাকে চিনতেছে না। কি আর করার, ভাগ্য দোষ। তারপরে ওখান থেকে চলে গেলাম। বিকাশের মধ্যে 500 টাকা ছিল, খুব ক্ষুধা লাগছে। টাকাটা বের করলাম। টাকাটা বের করে কোনো রকম করে দিনটা পার করলাম। যখন রাত হলো, গেলাম একটা স্টেশনে যে রাতটা কাটাবো। ঘুম তো ধরে না, তবে সকালবেলা হঠাৎ করে বিকাশের মধ্যে একটা মেসেজ আসলো, ইউ হ্যাভ রিসিভ মানি 10,000 টাকা। 10,000 টাকা কি যেন আমাকে পাঠাইছে। সঙ্গে সঙ্গে নাম্বারে ফোন করলাম। ধরলো একটা এজেন্ট, মানে একটা এজেন্ট নাম্বার থেকে টাকাটা পাঠানো হয়েছে। আমি বললাম 10,000 টাকা এই নাম্বারে পাঠাইছেন আপনি, টাকাটা কে দিছে আপনাকে? তখন বললো যে ভাইয়া আমাদের তো এজেন্ট নাম্বার, আমরা তো অত খোঁজ খবর রাখি না যে কে দিল, তবে আমাকে টাকা পাঠাতে বলছে, আমি টাকা পাঠাইছি। আমি বললাম যে ওটা কোন জায়গা? তারপর আমাকে লোকেশনটা বললো। এরপরে সঙ্গে সঙ্গে আমি চলে গেলাম ওই লোকেশনে খোঁজ করার জন্য। তারপরে দোকানদারের সঙ্গে দেখা করলাম। দোকানদারের সঙ্গে দেখা করার পরে বললাম যে প্লিজ এখন একটু বলেন আমি সেই ছেলে যাকে আপনি 10,000 টাকা পাঠাইছেন। তো এখন কথা হচ্ছে যে আপনাকে কে 10,000 টাকা দিছে, মানে আমি দোকানদারকে বললাম। দোকানদার বললো যে একটা মেয়ে। আমি অবাক হয়ে গেলাম, কিরে ভাই, আমার মতো একটা বখাটে ছেলেকে নিজের বাবা মাও ভালোবাসে না, আর সেখানে একটা মেয়ে 10,000 টাকা পাঠালো, কিছুই বুঝলাম না। তখন আমি বললাম যে আচ্ছা মেয়েটা কোন দিক থেকে এসেছিল? তখন দোকানদার ডান সাইড দেখাই দিল। তারপর আমি রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। জানি না পাবো কি পাবো না, তবে খোঁজা শুরু করলাম। যে কোনো মেয়েকে বলতেছি যে আপনি কি আমাকে 10,000 টাকা পাঠাইছেন। এরকম তো 5-6টা মেয়ের আছে, আমি থাপড়ও খাইছি। যাই হোক, অবশেষে একটা বাসার নিচে একটা মেয়ে বই নিয়ে বসেছিল, মানে বই পড়তেছে। তখন আমি বললাম যে শুনুন আপনি কি আমাকে টাকা পাঠাইছেন? সঙ্গে সঙ্গে মেয়েটা বই থেকে মুখটা তুললো। আমি মেয়েটাকে দেখতেই চিনতে পারলাম, আসলে এটা হলো সেই মেয়ে, মানে এই মেয়েটাই আমার নামে জিডি করছে থানায়। সঙ্গে সঙ্গে মেয়েটা বই অফ করলো। বই অফ করে বললো যে আমি জানি তুই আমাকে খুঁজবি, 10,000 টাকা পাঠাইছি, আমি জানি তোর বাবা মা তোকে বের করে দিছে, এই 10,000 টাকা নিয়ে কোনো রকম দিন পার কর। আমি বললাম যে ধুর, আপনার টাকা আমি কেন নিতে যাব? এমনি আমার জীবনটা নষ্ট করছেন, আবার টাকা দিয়ে কি নিজেকে মানবতার ফেরিওয়ালা ভাবতেছেন? আমাকে কি ফকির ভাবতেছেন আপনি? ধরেন আপনার টাকা, শুধু 100 টাকা খরচ হয়েছে গাড়ি ভাড়া, এর বেশি কিচ্ছু না, আপনার টাকা ধরেন। তখন সে ঠাস করে আমাকে একটা চর মারলো। আমি গালের মধ্যে হাত দিলাম। তখন বললো যে বেশি কথা বলিস, যদি আরও বেশি কথা বলিস তাহলে আবার কিন্তু পুলিশে ধরাই দিব। যাই হোক, চুপ করেছিলাম। এরপরে কি হলো জানেন? বললো যে আমাদের বাসায় একটা রুম ফাঁকা আছে, ওই রুমের মধ্যে তুই থাকবি, আর আমার বাবার গার্মেজ আছে, সেই গার্মেজের মধ্যে একটু দেখাশোনা করবি, বাস আর কিছু লাগবে না। আমি বললাম যে শুনেন, এত দয়া দেখাই লাভ নাই, আমি এখানে থাকতে পারবো না। তখন মেয়েটা বললো বেশি কথা বলবি না কিন্তু, যা বলছে তাই কর। যাই হোক, কেটে গেল 1 বছর। মেয়েটাকে আস্তে আস্তে ভালো লাগতে শুরু হলো। আমি আসলে মনের কথা চেপে রাখতে পারি না। বললাম যে শুনেন, আমি আপনাকে পছন্দ করি, আপনাকে অনেক ভালো লাগে। মেয়েটা আবার থাপ্পড় মারলো।
বললো যে তোর এত বড় সাহস, তুই এই কথা বলিস। আমি বললাম যে শুনেন, এখন আপনার যা ইচ্ছা আপনি তাই করবেন। আপনার যদি ইচ্ছা হয় আমাকে বের করে দেন বাসা থেকে, বা আপনি আমাকে পুলিশে ধরে দেন, বা আপনি আমাকে মাইরা ফেলেন, আমার কোনো সমস্যা নেই। তবে আমার যেটা সত্যি কথা সেটা আমি বলতেছি। এখন আপনি কি করবেন সেটা আপনার ইচ্ছা, আমি আপনার উপর ছাইড়া দিলাম। তারপরে আমি মাথা নিচু করে আসি। এরপরে সে মেয়েটা বলল, তোকে যদি ভালো না লাগতো তাহলে কি তোকে আমি আমার কাছে কাছে রাখতাম? তাহলে কি তোকে আমি কাজের ব্যবস্থা করে দিতাম, থাকতে বলতাম আমাদের বাসায়? বল, তোকে ভালো লাগার জন্যই তো বলছি। আমি বললাম যে মানে আপনিও আমাকে পছন্দ করেন, তাহলে এতদিন বলেননি কেন? এইরকম করে আপনি আমার সঙ্গে ব্যবহার করছেন, খারাপ ব্যবহার। মনে হয় যে কেউ মনে হয় চাকরের সঙ্গে এরকম করে ব্যবহার করে না, আপনি যে ব্যবহারগুলো আমার সঙ্গে করছেন। তখন সে বললো যে হ্যাঁ আমি জানি তোর অনেক খারাপ লাগছে, কিন্তু করার কিছু নাই, কারণ আমি প্রকাশ করতে চাইনি। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এবার তো বুঝলাম যে আপনি আমাকে পছন্দ করেন, তবে এবার তুই ছাইরা একটু তুমি করে বললে ভালো হয় না? তখন বললে যে হ্যাঁ বলবো, সময় হোক, তবে তোমাকে চেঞ্জ হতে হবে, কারণ বখাটে থাকা যাবে না। আমি বললাম যে ভালো হওয়া যাবে না আমাকে। তখন মেয়েটা বললো কেন ভালো হবি না? আমি বললাম যে দেখো, আমি এমনিতেই বখাটে, আবার তোমার বাবা জানে যে আমি কাজ করি, কোনো রকম আশ্রয় দিছো তোমাদের বাসায়। এখন যদি শুনে যে তার মেয়েকে আমি পছন্দ করি তাহলে তো অবস্থাই খারাপ করবে। তখন আবার তোমাকে নিয়ে পালাতে হবে না? আর ভালো ছেলেটা কি মেয়েদেরকে নিয়ে পালাই বলো? না না, ভালো হওয়া যাবে না, তোমাকে নিয়ে তো পালতে হবে, তাই না? তখন মেয়েটা মুচকে হাসলো, হেসে বলল আসলে সত্যি বলতে সেদিন থেকে অনেক ভালো লাগছে। আমি বললাম কবে থেকে? তখন মেয়েটা বলল ওই যে ইফটিজিং করছিলে অন্য একটা মেয়েকে, মনে নেই? তখন আমার মনে পড়লো কাহিনীগুলো। আসলে সত্যি বলতে সেদিন যে মেয়েটাকে তুই ইফটিজিং করেছিলি সেই মেয়েটা কিন্তু তোর ইফটিজিংয়ের কারণে প্রাণে বেঁচে গিয়েছিল। আমি বললাম মানে? তখন বললো যে দাঁড়া আমি ক্লিয়ার করে বলতেছি। এরপরে আমাকে ভালো করে বলল, দেখ মেয়েটার পারিবারিক সমস্যার কারণে, মানে সয় সম্পত্তির কারণে ওর নিজের ভাই ওকে খুন করার জন্য গুন্ডা ভাড়া করেছিল। আর তুই এমন বখাটে, তোকে দেখে গুন্ডারাও ভয় পেত। তুই সেই সময় ইফটিজিং করা শুরু করলি আর গুন্ডারা ভয়ে পালিয়ে গেল। তারপরে আমার খালু, মানে মেয়েটার বাবা, যেই মেয়েটাকে তুই ইফটিজিং করেছিলি সেই মেয়েটার বাবা একটু মেন্টাল টাইপের ছিল। সেই মেয়েটার বাবা চাচ্ছিল ওর ভাইকে একদম মেরে ফেলবে। আর যেই মেয়েটাকে তুই ইফটিজিং করছিলি ওই মেয়েটার আবার খুব দরদ হচ্ছিল তার নিজের ভাইয়ের উপর, মানে যেই ভাই তাকে মারতে চেয়েছিল সেই ভাইয়ের উপরে দরদ হচ্ছিল। তারপরে তার ভাইকে বলল, ভাইয়া তুমি বিদেশ যাও, তোমার বদলে আমি কাউকে জেলে ঢুকাই দিই, তারপরে বাবাকে বলবো যে আমাকে মারতে এসেছিল, আমি পুলিশে ধরাই দিছি, বাস এইটা বলবো। তারপরে ওর ভাই বুঝতে পারলো বিষয়টা। তারপরে মেয়েটার নামে কোনো সয় সম্পত্তি রাখলো না, সব কিছু ওর ভাইকে দিয়ে ওর ভাইকে বিদেশে পাঠালো। আর জেলে তোকেই যেতে হলো এই কারণে। আর আমি তোকে অনেক আগে থেকেই ফলো করেছিলাম যে তুই একটু বখারে টাইপের, তবে তোর মন মানসিকতা অনেক ভালো, সেই জন্য একটু বুদ্ধি করে তোকে কোনো রকম করে হাজতে ভর্তি করেছিলাম। যাই হোক, হাজত থেকে আবার তাড়াতাড়ি করে আমিও তোকে বের করে নিয়ে আসছি 6 মাসের মধ্যেই, কারণ তোর কিন্তু জেল 6 মাসের ছিল না, 6 বছরের ছিল। আমি কিন্তু তোকে ছাড়িয়ে নিয়ে আসছি, তবে তুই এগুলোর কিচ্ছু জানিস না, আজকেই তুই শুনলি। আমি বললাম যে ও আচ্ছা এই ব্যাপার। এখন তো মাথাটা খুবই গরম হচ্ছে, এখন তো মনে হচ্ছে যে আমি তোমাকে ইফটিজিং করা শুরু করি, বিরক্ত করা শুরু করে দিই। তখন মেয়েটা হাসতে শুরু করলো। আমি বললাম যে হাসতেছো না, 12টা বাজায় এখন হাসতেছো? তখন সে বললো যে আর 12টা বাজা লাগবে না, এখন চলো, বাবাকে বলতে হবে ভালো করে, বখারা থেকে ভালো হও, মেনে নিবে আমাদেরকে। আমি বললাম যে না না, ভালো হওয়া যাইবো না। তারপর ঠাস করে আরেকটা চর মারলো। যাই হোক, এরকম একটা স্টোরি আমার সঙ্গে শেয়ার করা হয়েছে। তো বলুন গল্পটি কেমন লাগলো? আশা করি অনেক ভালো লাগছে, তবে সম্পূর্ণ গল্পটি আমাকে দেয়নি, আর আমি তো বাড়িও বলতে পারবো না, যতটুকু বলছে ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি অনেক ভালো লাগছে। তো প্লিজ শেয়ার অ্যান্ড লাইক কমেন্ট। নতুন গল্পে দেখা হবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।